আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের ওয়ারফেরিনকে নিয়ে। ওয়ারফেরিন গত ভিডিওতে আমি হ্যাপারিন নিয়ে কথা বলেছি। হ্যাপারিন এবং ওয়ারফেরিন দুইটাই ইম্পর্ট্যান্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। ওয়ারফেরিন বেসিক্যালি যেভাবে কাজ করে, এর মেকানিজম অফ অ্যাকশনটা যদি আমরা বলি, তাহলে আমাদের এই ছবিটার দিকে একটু তাকাতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিভার থেকে আমরা জানি আমাদের সমস্ত ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস হয়। এর মধ্যে হলো সমস্ত ফ্যাক্টর তো আছেই, পাশাপাশি কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরও রিলিজ হয়, লাইক হচ্ছে আমাদের প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন করে। এগুলো হলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেগুলো কিনা লিভার থেকে সিনথেসিস হয়। এবং ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলো হলো ইম্পর্ট্যান্ট ক্লটিং ফ্যাক্টর, যেগুলো কিনা সিনথেসিসের জন্য আমাদের একটা ভাইটামিন লাগবে। সেই ভাইটামিনটা হলো আমাদের ভাইটামিন কে। এখন এই ভাইটামিন কেটা বেসিক্যালি তো অ্যাক্টিভ থাকে না, তাকে অ্যাক্টিভ হতে হয়। সে অ্যাক্টিভ কিভাবে হয়? নর্মালি ভাইটামিন কেটা অক্সিডাইজড ফর্মে থাকে এবং ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, কিন্তু একটা এনজাইম যার নাম হলো ইপক্সাইড রিডাকটেস, এই ইপক্সাইড রিডাকটেস দিয়ে সে ইনঅ্যাক্টিভ ভাইটামিন কে বা অক্সিডাইজড ভাইটামিন কেটা রিডিউসড ভাইটামিন কে অথবা অ্যাক্টিভ ভাইটামিন কেতে কনভার্ট হয়। এখন আমাদের ওয়ারফেরিন বেসিক্যালি যে কাজটা করে সেটা হলো সে ইপক্সাইড রিডাকটেসকে ইনহিবিট করে। যদি সে ইপক্সাইড রিডাকটেসকে ইনহিবিট করে তাহলে অ্যাক্টিভ ভাইটামিন কে ফর্মেশন হতে পারে না। আর অ্যাক্টিভ ভাইটামিন কে যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের এই যে ইম্পর্টেন্ট কয়েকটা ক্লটিং ফ্যাক্টরের নাম বললাম, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 এবং প্রোটিন সি, প্রোটিন এস, যারা কিনা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, এই সমস্ত ক্লটিং ফ্যাক্টরগুলোর গামা কার্বক্সিলেশন করে আমাদের অ্যাক্টিভ ভাইটামিন কেটা। গামা গ্লুটামাইল কার্বক্সিলেজ ভাইটামিন কে ডিপেন্ডেন্ট, এবং এটা হলো ইনঅ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টরগুলোকে একটা অ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টরে কনভার্ট করে। কিন্তু কোনোভাবে যদি আমরা ওয়ারফেরিন দিই, তাহলে ওয়ারফেরিন যে কাজটা করে সেটা হচ্ছে সে এই ইপক্সাইড রিডাকটেসকে ইনহিবিট করে। ইপক্সাইড রিডাকটেসকে যদি ইনহিবিট করে তাহলে অ্যাক্টিভ ভাইটামিন কে ফর্মেশন হবে না। আর অ্যাক্টিভ ভাইটামিন কেটা আমাদের এই ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেশনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যদি ভাইটামিন কে অ্যাক্টিভেশন না হয় তাহলে আমাদের এই ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেশন হবে না, এবং আলটিমেটলি আমাদের ওয়ান্টেড ইফেক্ট, আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টটা পেয়ে যাব। এটা হলো আমাদের ওয়ারফেরিনের বেসিক মেকানিজম। Oxide reductase by competing with vitamin K, inhibition of মানে ক্লটিং ফ্যাক্টর এর গামা কার্বক্সিলেশনটাকে ইনহিবিট করছে, এবং এখানে ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 2, 7, 9, 10 সবাই আছে, প্রোটিন সি আছে, প্রোটিন এস আছে। মেটাবলিজম এফেক্টেড বাই polymorphism in the gene for vitamin K epoxide reductase complex করব। হ্যাপারিন আমরা দেখে এসেছিলাম, আমরা হ্যাপারিন যখন অ্যাডমিনিস্ট্রেশন করব আমরা পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটাকে মেজার করব, এবং হ্যাপারিন অ্যাডমিনিস্ট্রেশনের পরে পিটিটিটা প্রলং হয়। কিন্তু এখানে আমরা ওয়ারফেরিন যখন দেব, ওয়ারফেরিন বেসিক্যালি এক্সট্রিনসিক পাথওয়ের যে প্যারামিটার প্রোথ্রম্বিন টাইম সেটাকে মেজার করে, এবং যদি আমরা ওয়ারফেরিন অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে আমাদের প্রোথ্রম্বিন টাইমটা হচ্ছে প্রলং হবে। এবং গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হলো ওয়ারফেরিনের হাফ লাইফ লং। এখন ওয়ারফেরিন আমরা সমস্ত অ্যাকিউট কন্ডিশনগুলোতে দিই, আর প্রিভেনশন অথবা প্রোফাইল্যাক্সিস হিসেবেও দিতে পারি, কিন্তু ওয়ারফেরিন বেসিক্যালি আমরা ক্রনিক অ্যান্টিকোয়াগুলেশন হিসেবে দিয়ে থাকি, ভেনাস থ্রম্বোএম্বোলিজম, প্রোফাইল্যাক্সিস অ্যান্ড প্রিভেনশন অফ স্ট্রোক ইন এট্রিয়াল ফিব্রিলেশন। নট ইউজড ইন প্রেগনেন্ট পেশেন্ট। কেন প্রেগনেন্ট পেশেন্ট? কারণ ওয়ারফেরিন বেসিক্যালি আমাদের প্লাসেন্টাকে ক্রস করে, কিন্তু হ্যাপারিন কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে না, তাই প্রেগনেন্ট ওমেনদের হ্যাপারিন দেওয়া হয়, ওয়ারফেরিন দেওয়া হয় না। এবং আমরা মনিটর করি হচ্ছে, এক হলো প্রোথ্রম্বিন টাইম, আরেকটা হলো আইএনআর। আইএনআর কি? আইএনআর হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও, বলা হয় ইজ ইকুয়াল টু পেশেন্টের প্রোথ্রম্বিন টাইম ডিভাইডেড বাই নর্মাল প্রোথ্রম্বিন টাইম। এর নর্মাল রেশিও হলো এক্সপেক্টেড রেশিও 2 to 3,
অ্যাডভার্স এফেক্ট কি? অ্যাডভার্স এফেক্ট হচ্ছে অবশ্যই যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের কমন অ্যাডভার্স এফেক্ট হলো ব্লিডিং, এবং যেহেতু এটা প্লাসেন্টা ক্রস করে তাই এর অ্যাডভার্স এফেক্ট হলো টেরাটোজেনিক ইফেক্ট। এবং এটা গুরুত্বপূর্ণ অ্যাডভার্স এফেক্ট হলো ওয়ারফেরিন স্কিন ও টিস্যু নেক্রোসিস করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা স্কিন ও টিস্যু নেক্রোসিস হয়েছে। পরবর্তীতে আমরা জানবো যে কেন টিস্যু নেক্রোসিসটা করে, এবং আলটিমেটলি সে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন করে, কারণ এটা হলো মেটাবোলাইজড হয় বাই সাইটোক্রোম P450। তাহলে যে সমস্ত ড্রাগগুলো হচ্ছে এনজাইম ইন্ডিউসার, ওই সমস্ত ড্রাগগুলোর সাথে আমরা এটা দিতে পারবো না। যদি দিই তাহলে তাড়াতাড়ি ওয়ারফেরিনের ইফেক্টটা নষ্ট হয়ে যাবে। এনজাইম ইন্ডিউসার ড্রাগ কোনগুলো? যেমন এনটিটিবি ড্রাগ। এনটিটিবি ড্রাগের মধ্যে হলো রিফাম্পিসিন। রিফাম্পিসিন কিন্তু এটা এনজাইম ইন্ডিউসার। আমরা যদি ওই এনজাইম ইন্ডিউসার ড্রাগের সাথে এটাকে দিই, ওয়ারফেরিনকে দিই, তাহলে ওয়ারফেরিনের কাঙ্ক্ষিত ইফেক্ট আমরা পাবো না। ওয়ারফেরিনের ইফেক্ট তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার একটা গুরুত্বপূর্ণ আলোচনাতে আসি, সেটা হলো আমরা যখন ওয়ারফেরিন অ্যাডমিনিস্ট্রেশন করব তখন ইনিশিয়ালি আমরা দেখব একটা হাইপার কোয়াগুলেশন ইফেক্ট, অথবা একটা অ্যান্টি কোয়াগুলেশন ইফেক্টের জন্য দিচ্ছি কিন্তু অ্যান্টি কোয়াগুলেশন না হয়ে একটা প্রো কোয়াগুলেশন বা হাইপার কোয়াগুলেশন করতেছে। এই জিনিসটা কিভাবে হচ্ছে? আমরা তো পড়েছি যে হ্যাঁ, আমাদের এই ওয়ারফেরিন বেসিক্যালি আমাদের এই ফ্যাক্টর 2, 7, 9, 10, প্রোটিন সি, প্রোটিন এস এই সবগুলোকেই ফর্মেশন হতে দিচ্ছে না। কিন্তু এটা তো হচ্ছে লিভারে গিয়ে কাজ করতে সময় লাগবে, কিন্তু বডিতে অলরেডি সিনথেসিস হওয়া এই যে ফ্যাক্টর 2, 7, 9, 10, প্রোটিন সি, প্রোটিন এস এরা তো আছে, এরা তো কাজ করছে, তাই না? একটা ব্যালেন্স মেনটেন হচ্ছে। কিন্তু যখন প্রি এক্সিস্টিং ক্লটিং ফ্যাক্টরগুলোর মধ্যে যে আগে ডিপ্লিট হয় সে হলো এক নম্বরে ফ্যাক্টর 7, যার কিনা শর্টেস্ট হাফ লাইফ, আরেক হলো আপনার প্রোটিন সি, তারও কিন্তু হাফ লাইফটা শর্ট। ফ্যাক্টর 7 কিন্তু এটা প্রোকোয়াগুলেন্ট, কিন্তু ফ্যাক্টর সি মানে প্রোটিন সি যেটা, সেটা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করছিল। এখন আমাদের প্রোটিন সি এর ইফেক্টটা যখন কমে যাবে, সে তো অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট দিচ্ছিল, তো ইনিশিয়াল ওয়ারফেরিন থেরাপিতে লিভারে গিয়ে এই সবগুলোকে স্টপ করতে যে সময়টা লাগবে, ওই সময়েরও আগে হচ্ছে আমার এই প্রোটিন সিটা, যেটা কিনা আগের প্রি এক্সিস্টিং ক্লটিং ফ্যাক্টরি, প্রি এক্সিস্টিং অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর হিসেবে সার্কুলেশনে ছিল, সে কিন্তু ডিপ্লিট হয়ে গিয়েছে। তখন আমার এই প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো আপার হ্যান্ড নিয়ে নেবে। ওয়ারফেরিন কিন্তু তখনও যাচ্ছে, কাজ করতেছে, এগুলো কিন্তু প্রি এক্সিস্টিং আগের কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলো, এদের মধ্যে প্রোটিন সিটা আগে কমে যাওয়ার কারণে এই 2, 7, 9, 10 এদের অ্যাক্টিভিটিটা তুলনামূলক বেড়ে যাবে। 7টা আমরা নাই বলি কারণ 7-এর হাফ লাইফ প্রোটিন সি এর থেকেও কম। 2, 9, 10 এদের জন্য আলটিমেটলি আমাদের প্রো কোয়াগুলেন্ট এফেক্টটা বেড়ে যাবে, এবং আমরা একটা অ্যান্টি কোয়াগুলেশনের বদলে একটা প্রো কোয়াগুলেশন এফেক্ট পাবো বা হাইপার কোয়াগুলেশন এফেক্ট পাবো। এটাই এখানে বলা হয়েছে যে ইনিশিয়াল রিস্ক অফ হাইপার কোয়াগুলেশন, কারণ প্রোটিন সি এর হাফ লাইফটা শর্টার দেন ফ্যাক্টর 2 অ্যান্ড ফ্যাক্টর 10। এক্সিস্টিং প্রোটিন সি ডিপ্লিটস, এই যে দেখেন এটা অন্য কালার দিয়ে আমি হাইলাইট করেছি, এক্সিস্টিং প্রোটিন সি ডিপ্লিটস বিফোর এক্সিস্টিং ফ্যাক্টর 2 অ্যান্ড 10 ডিপ্লিট। আলটিমেটলি হচ্ছে একটা হাইপার কোয়াগুলেশন এফেক্ট পাচ্ছি আমরা। এখানে হচ্ছে আমাদের যদি হাইপার কোয়াগুলেশন হয় তার মানে কি হবে? এখানে হাইপার কোয়াগুলেশন মানে বেশি বেশি ক্লটিং ফ্যাক্টর ফর্মেশন হবে, বেশি বেশি থ্রম্বাস ফর্মেশন হবে, এবং বেশি বেশি যদি থ্রম্বাস ফর্মেশন হয় তাহলে ওই অর্গানটাতে ব্লাড সাপ্লাই যাবে না। যদি ব্লাড সাপ্লাই না যায় তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে এটা স্কিন অথবা টিস্যু নেক্রোসিস হবে। এটাই হচ্ছে স্কিন ও টিস্যু নেক্রোসিসের মেইন কম্পোনেন্ট। প্রোটিন সি এর ডেফিসিয়েন্সিটা অনেক বেশি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি ফল করে যায়, যার জন্য আমাদের অন্য যেই আদার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো আছে যেগুলো প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর, সেগুলো আপার হ্যান্ড নিয়ে নেয় এবং বিভিন্ন ধরনের মাইক্রোথ্রম্বাই ফর্মেশন করে আমাদের অ্যাফেক্টেড অর্গানে ব্লাড সাপ্লাই পাঠাতে পারে না, যার জন্য আমাদের কি হয়? স্কিন অথবা টিস্যু নেক্রোসিস হয় উইদিন ফার্স্ট ফিউ ডেজ অফ লার্জ ডোজেস বিলিভ টু বি স্মল ভেসেল মাইক্রোথ্রম্বোসিস। এটা তো হচ্ছে নর্মাল মানুষের ক্ষেত্রে, কিন্তু যেই পেশেন্টের ক্ষেত্রে অলরেডি প্রোটিন সি এর ডেফিসিয়েন্সি, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেই বেসিক্যালি কিন্তু এই ঘটনাটা বেশি হয়। তার এমনিতেই প্রোটিন সি এর ডেফিসিয়েন্সি, আমি আরও ওয়ারফেরিন দিয়ে তাড়াতাড়ি প্রোটিন সিটা ডিপ্লিট করে ফেললো,
পেলাম, তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি প্রমিনেন্ট হবে। এখন এই জিনিসটা প্রতিরোধ করা বা প্রিভেনশন করার উপায় কি, সেটাকে আমরা বলি হ্যাপারিন ব্রিজিং। মানে আমাদেরকে এই প্রোকোয়াগুলেশনটাকে ঠেকাতে অবশ্যই একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিতে হবে। ওয়ারফেরিন অ্যান্টিকোয়াগুলেন্ট ঠিক আছে, কিন্তু সে যখন ইনিশিয়ালি আমি ওকে দিচ্ছি, ও কিন্তু এটা প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট শো করছে। ওই ইফেক্টটা যেন শো না করে সেজন্য আমরা ওকে একটা হ্যাপারিন দিব। এটাকেই বলা হয় হ্যাপারিন ব্রিজিং। হ্যাপারিন ব্রিজিংটা কি? হ্যাপারিন ব্রিজিংয়ে হচ্ছে হ্যাপারিন ফ্রিকোয়েন্টলি ইউজড when স্টার্টিং ওয়ারফেরিন, হ্যাপারিনস অ্যাক্টিভেশন অফ অ্যান্টিথ্রম্বিন। হ্যাপারিন কিভাবে কাজ করে সেটা আমরা হ্যাপারিনের ভিডিওতে বলেছি। হ্যাপারিন বেসিক্যালি অ্যান্টিথ্রম্বিনকে অ্যাক্টিভেট করে এবং অ্যান্টিথ্রম্বিন আলটিমেটলি আমাদের সমস্ত ক্লটিং ফ্যাক্টরগুলোকে ইনহিবিট করে দেয়, থ্রম্বিনকে ইনহিবিট করে, যার জন্য কোনো ধরনের ক্লট ফর্মেশন হতে পারে না। অ্যাক্টিভেশন অফ অ্যান্টিথ্রম্বিন enables anticoagulation during initial transient hypercoagulable state caused by warfarin. Initial heparin therapy reduces risk of recurrent venous thromboembolism and skin or tissue necrosis. এখন ওয়ারফেরিন রিভার্স করতে আমরা কি দেব? অবশ্যই যাকে ইনহিবিট করছিলাম তাকে দেব, মানে ভাইটামিন কে দেব। আর যদি আমার তাড়াতাড়ি ইফেক্ট পেতে হয়, র্যাপিড রিভার্সাল করতে হয়, তাহলে তাকে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেব, কারণ ফ্রেশ ফ্রোজেন প্লাজমার মধ্যে সমস্ত ক্লটিং ফ্যাক্টর থাকবে। অথবা আমরা তাকে প্রোথ্রম্বিন কনসেন্ট্রেট কমপ্লেক্স দিতে পারি। রিভার্সাল কিভাবে করব? ওয়ারফেরিনকে ভাইটামিন কে দিয়ে, অথবা যদি বেশি অ্যাকিউট ইমার্জেন্সি হয় তাহলে আমাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা প্রোথ্রম্বিন কনসেন্ট্রেট কমপ্লেক্স দিতে হতে পারে। হ্যাপারিন আর ওয়ারফেরিনের পার্থক্য আমি এটা হ্যাপারিন এবং হ্যাপারিনের ভিডিওতেও বলেছি, আপনারা একটু দেখে নেবেন। সব কথাই এখানে বলা হয়েছে, শুধুমাত্র পার্থক্য আকারে দেখানো। ওয়ারফেরিন কি করে? বেসিক্যালি ফ্যাক্টর 2, 7, 9, 10 কে ইনহিবিট করে এবং এটা অ্যান্টাগনিস্ট টু ভাইটামিন কে 2। ভাইটামিন কে 1 যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রিন লিফি ভেজিটেবলসে পাওয়া যায়, আর ভাইটামিন কে 2 যেটা, সেটা হচ্ছে আমাদের জিআই ব্যাকটেরিয়া থেকে। এর জন্য ওয়ারফেরিনের মেকানিজম অফ অ্যাকশন শুরু করতে অনেক দিন সময় লাগে এবং টাইম রিকোয়ার্ড টু ক্লটিং ফ্যাক্টর লেভেলস টু ফল। ঠিক আছে, যেগুলো প্রি এক্সিস্টিং ফ্যাক্টর আছে সেগুলো লেভেল ফল করতে একটু সময় লাগে এবং ডোজটাকে অ্যাডজাস্ট করা হয় টু রিচ টার্গেট প্রোথ্রম্বিনটা। ড্রাগ, এই ওয়ারফেরিন ড্রাগের ইফেক্টটা কিন্তু ভ্যারি করতে পারে। কিভাবে ভ্যারি করতে পারে? আমি যদি ভিটামিন কে ডিপেন্ডেন্ট সাপ্লিমেন্টেড ফুড দিই, তাহলে তো আমার ওয়ারফেরিনের ইফেক্টটা থাকছে না ভালো করে। আমি ওয়ারফেরিন তো ভিটামিন কেটাকে ইনহিবিট করছি, ভিটামিন কে কে অ্যাক্টিভেশন হতে বাধা দিচ্ছে, কিন্তু আমি যদি বাইরে থেকে ফুড ইনটেক করি ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ফুড, তাহলে আলটিমেটলি ওয়ারফেরিনের যে ইফেক্টটা সেটা আমি পাবো না। আবার যদি আমি অ্যান্টিবায়োটিক্স দিই, অ্যান্টিবায়োটিক্স দিলে কি হবে? আমাদের জিআই ব্যাকটেরিয়াগুলো কমে যাবে। যদি ওদের ফ্লোরার মধ্যে কোনো ধরনের হ্যাম্পার হয়, তাহলে ভাইটামিন কে পরিমাণ কমে যাবে, তখন আয়রনের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। তাহলে একটা কিভাবে ভাইটামিন মানে ওয়ারফেরিনের ইফেক্টটা কমে যায় এবং ওয়ারফেরিনের ইফেক্টটা কিভাবে বেড়ে যায়, এখানে দুইটা কথা বলেছে, খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। এগুলো নিয়ে ইউয়ার্ল্ডে কোয়েশ্চেন আসে কিন্তু। হাফ লাইফ বলেছিলাম না, হাফ লাইফটা দেখানো হয়েছে। ফ্যাক্টর 7 এর হাফ লাইফটা হচ্ছে সবচেয়ে শর্ট এবং আমরা এখানে প্রোথ্রম্বিন টাইমটাকে মেজার করি ফ্যাক্টর 7 এর অ্যাক্টিভেট। আচ্ছা, প্রোথ্রম্বিন টাইমটা মেজার করি, ওয়ারফেরিন যাদেরকে দিব। আর এখানে হাফ লাইফটা দেখানো হয়েছে, সবচেয়ে লম্বা হাফ লাইফ হচ্ছে আমাদের প্রোথ্রম্বিনের। কিন্তু এই যে দেখেন, ফ্যাক্টর 7 এর পরে যার হাফ লাইফ সবচেয়ে কম সে হলো প্রোটিন সি। ওয়ারফেরিনের প্রথ্রম্বোটিক ইফেক্ট, এটা আমি বলছি যে এখানে একটা প্রশ্ন করেছে, ওয়ারফেরিন শুড ইউ স্টার্ট অ্যানাদার ড্রাগ হ্যাপারিন এনি টাইম ইউ স্টার্ট অফ ওয়ারফেরিন? ওই যে হ্যাপারিন ব্রিজিং এর কথা বলা হয়েছে, ইনিশিয়াল ওয়ারফেরিন থেরাপি থেকে আমি অন্য কোনো হ্যাপারিন বা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিতে চাচ্ছি, অবশ্যই দিব, কারণ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রোকোয়াগুলেন্ট ইফেক্টটাকে কমাতে হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ ক্লট থাকে না, শুধুমাত্র রিস্ক থাকে ক্লট ফর্মেশনের। তাই ওদের ক্ষেত্রে ওয়ারফেরিন স্টার্ট করতে পারেন, কিন্তু হ্যাপারিন দেওয়া ছাড়াও করতে পারেন। এবং হ্যাপারিনের অ্যাডভার্স ইফেক্টে সে কিন্তু প্লাসেন্টা ক্রস করে, তাই প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। এবং সাইড ইফেক্ট কী হবে? অবশ্যই সে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তার মেইন সাইড ইফেক্ট হবে ব্লিডিং এবং স্কিন নেক্রোসিস। এখানে এই যে ওয়ারফেরিন স্কিন নেক্রোসিস, আমি এখানে একটা রেড হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি, সেটা আপনি মনে রাখবেন যে ওয়ারফেরিন স্কিন নেক্রোসিস কেন হচ্ছে। রেয়ার কমপ্লিকেশন হোক, যাই হোক, এটা নিয়ে ওয়ার্ল্ডে প্রশ্ন আছে এবং এটা ওই সমস্ত পেশেন্টদের হয় যাদের ক্ষেত্রে হচ্ছে প্রোটিন সি এর অলরেডি ডেফিসিয়েন্সি আছে, তাদের ক্ষেত্রে আরও বেশি ডিপ্লিট করে ওয়ারফেরিন অথবা স্কিন নেক্রোসিস করছে। ইনিশিয়াল এক্সপোজারে ওয়ারফেরিনের প্রোটিন সি এর পরিমাণটা কমে যায় এবং রেজাল্ট আলটিমেটলি থ্রম্বোসিস অফ স্কিন টিস্যু এবং আমরা লার্জ ডার্ক পার্পল স্কিন লেশন পাবো। সো নাও ইটস টাইম ফর ইউয়ার্ল্ড। আমরা এখন একটা ইউয়ার্ল্ড কোয়েশ্চেন সলভ করবো, কয়েকটা ইউয়ার্ল্ড কোয়েশ্চেন সলভ করবো এবং আমাদের দেখবো আমরা যা পড়েছি তার সাথে মিলে কিনা।
এখানে একটা পেশেন্টের কথা বলা হয়েছে। এই পেশেন্টের দেখেন ওনার ইসিজি ফাইন্ডিংসের মধ্যে আমরা ইরেগুলার রিদম পাচ্ছি, মানে ওনার অ্যারিথমিয়া আছে এবং অ্যাবসেন্ট পি ওয়েভ। ইরেগুলার রিদম এবং অ্যাবসেন্ট পি ওয়েভ আমরা পাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। তাহলে the patient started on beta blocker therapy for rate control with improvement in his heart rate. Long-term anticoagulation is initiated to prevent atrial thrombus formation. এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, তাই অ্যাট্রিয়াল থ্রম্বাস যেন ফর্মেশন না হয়, তাই জন্য ওনাকে লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন ইনিশিয়েট করা হয়েছে। অ্যান্ড হি ইজ ইভেন্চুয়ালি ডিসচার্জড হোম অন ওয়ারফেরিন। তাকে ওয়ারফেরিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট টেস্ট টু মনিটর অ্যান্টিকোয়াগুলেশন ইফেক্ট অফ ওয়ারফেরিন ইন দিস পেশেন্ট? আপনারা এখানে প্রশ্নটা পড়ে নেবেন, এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কথা বলা নেই। মেইন প্রশ্নের উত্তর কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। ওয়ারফেরিন দিলে আমরা কোনটা মনিটর করব? অবশ্যই ওয়ারফেরিন দিলে আমরা প্রোথ্রম্বিন টাইম অথবা আইএনআর মেজার করব, কারণ ওয়ারফেরিন কিন্তু আমাদের এক্সট্রিনসিক পাথওয়েকে মেজার করে। আর এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে পেশেন্টের একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের হিস্ট্রি আছে, যেহেতু ইরেগুলার রিদম এবং অ্যাবসেন্ট পি ওয়েভ, এবং তাকে আমরা ওয়ারফেরিন দিয়েছি অথবা কুমাটিন দিয়েছি, যার জন্য থ্রম্বাস ফর্মেশনটা কম হবে। এবং কেন আলটিমেটলি কিভাবে আমরা এখানে দেখা যাচ্ছে যে পরবর্তী প্রশ্ন এটা এখানে কি বলেছে, a 45-year-old woman comes to the office for follow-up 2 weeks after hospitalization for acute pyelonephritis. তার একটা ইনফেকশন হয়েছে কিডনিতে। The patient was treated with morphine for pain and a course of broad spectrum antibiotics which she has completed. তার মানে সে broad spectrum antibiotic নিয়েছিল for pyelonephritis. Her symptoms have now resolved. The patient also has a history of mechanical mitral valve replacement and takes warfarin. সে warfarin নিয়েছিল। Physical examination shows no new findings. Her INR was 2.5 at the time of hospital discharge. Normal level ছিল, normal level 2 থেকে 3, কিন্তু আজকে যখন তিনি আসছেন তখন তার INR লেভেল হলো 6.2 এবং নো চেঞ্জ ইন ওয়ারফেরিন ডোজেস। ওয়ারফেরিন ডোজ কিন্তু চেঞ্জ করেনি, কিন্তু INR বেড়ে গিয়েছে। Which of the following best explains in the laboratory findings in this patient? মানে এই কয়দিনে উনি কি করেছেন যার জন্য বা কোন ইফেক্টটার জন্য তার এই ওয়ারফেরিনের আইএনআর লেভেলটা বেড়ে গেল? আমরা মনে আছে বিএনবির স্লাইডে দুইটা ইম্পর্টেন্ট কথা পড়েছিলাম। একটা হচ্ছে আপনি ওয়ারফেরিনের ডোজ দিচ্ছেন কিন্তু আপনি বাহির থেকে ভাইটামিন কে সাপ্লিমেন্টেড ফুড খাচ্ছেন, তাহলে আপনার ওয়ারফেরিনের ইফেক্ট কমে যাবে, আপনি আইএনআর লেভেল বা প্রোথ্রম্বিন টাইম কম পাবেন। কিন্তু আরেকটা হচ্ছে যদি আপনি বাইরে থেকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেন, তাহলে আমাদের যে গাট ফ্লোরা সেগুলো কমে যাবে, ফ্লোরা নষ্ট হয়ে যাবে, তখন ভাইটামিন কে ফর্মেশন কম হবে। ভাইটামিন কে ফর্মেশন যদি কম হয় তখন আলটিমেটলি আমাদের যে আইএনআর লেভেলটা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এটাকে বলা হয় সুপ্রাথেরাপি। এখানে তার এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় সুপ্রাথেরাপিউটিক আইএনআর। এটা হচ্ছে বেসিক্যালি যেহেতু আমাদের পেশেন্টের পাইলোনেফ্রাইটিস ছিল আমরা বলেছি, এবং পেশেন্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নিয়েছিল, সেই অ্যান্টিবায়োটিকটা আলটিমেটলি আমাদের এই ভাইটামিন কে প্রোডাকশন যেটা সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ফ্লোরাটা কমে যাওয়ার কারণে ভাইটামিন কে প্রোডাকশনটা কমে গিয়েছে, এই জন্য আমরা সুপ্রাথেরাপিউটিক আইএনআর পাচ্ছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে A 72-year-old woman comes to the office for a routine follow-up appointment. তার ভাইটালসগুলো হলো এত এবং পালস ইরেগুলার আছে এবং ইসিজির মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখা যাচ্ছে বাট নো ইসকেমিক চেঞ্জেস। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি হিসেবে আমরা তাকে ওয়ারফেরিন দিয়েছি যেন তার স্ট্রোক না হয়, থ্রম্বাস ফর্মেশন হয়ে। 2 দিন পরে তিনি আসছেন, তার সিভিয়ার স্কিন অ্যান্ড সাবকিউটিনিয়াস ফ্যাট নেক্রোসিস, তার মানে ওয়ারফেরিনের অ্যাডভার্স ইফেক্ট হয়েছে। ড্রাগ ইফেক্ট অন হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস আর মোস্ট লাইকলি রেসপন্সিবল ফর দ্য পেশেন্ট স্কিন কন্ডিশন? আমরা এর আগেই বলেছি ওয়ারফেরিন কিন্তু প্রথমে যে ক্লটিং ফ্যাক্টর বা অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরটাকে ইনহিবিট করতেছিল সেটা হচ্ছে প্রোটিন সি, আর যে পেশেন্টের অলরেডি প্রোটিন সি ডেফিসিয়েন্সি আছে তার ক্ষেত্রে তো আরও বেশি প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট শো করবে। এখানে আমাদের পেশেন্টের কি হয়েছে, স্কিন অ্যান্ড সাবকিউটিনিয়াস ফ্যাট নেক্রোসিস। ওয়ারফেরিনের একটা রেয়ার কমপ্লিকেশন বা একটা কমপ্লিকেশন হচ্ছে তার স্কিন নেক্রোসিস হয় কখন, যেই সমস্ত পেশেন্টদের অলরেডি প্রোটিন সি ডেফিসিয়েন্সি। তাহলে এখানে ফলোয়িং প্রসেস কোন মেকানিজমকে ফলো করছে? প্রোটিন সি এর অ্যাক্টিভিটির উপরে। প্রোটিন সি এর ডেফিসিয়েন্সি হওয়ার কারণে আলটিমেটলি তার স্কিন অ্যান্ড ফ্যাট নেক্রোসিস হচ্ছে।
এটা হলো ওয়ারফেরিন ইনডিউসড স্কিন নেক্রোসিস। এই কন্ডিশনে আমাদের পেশেন্টের অবশ্যই আগে থেকে প্রোটিন সি এর ডেফিসিয়েন্সি ছিল। এখন ওয়ারফেরিন দেওয়ার কারণে যে প্রি এক্সিস্টিং প্রোটিন সি যে অল্প কয়েকটা আছে তারাও তাড়াতাড়ি ডিপ্লিট হয়ে গেছে এবং আলটিমেটলি খুব বেশি প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট শো করে মাইক্রোথ্রম্বাই ফর্মেশন করে স্কিন নেক্রোসিস করে ফেলেছে। এই যে দেখেন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য ডিফারেন্স ইন হাফ লাইফ ট্রান্সলেট ইন্টু এ ট্রান্সিয়েন্ট হাইপারকোয়াগুলেবল স্টেট। ডিক্রিজ প্রোটিন সি অ্যাক্টিভিটির জন্য এক প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট শো করছে, আর একটা হচ্ছে যেই ক্লটিং ফ্যাক্টরগুলো পারসিস্ট করছে তাদের জন্য প্রোকোয়াগুলেন্ট ইফেক্ট শো করছে। আলটিমেটলি দুইটা মিলে একটা হাইপারকোয়াগুলেবল স্টেট ফর্মেশন করছে এবং আলটিমেটলি কি করছে, থ্রম্বাস ফর্মেশন করে স্কিন নেক্রোসিস করছে। এই জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে হেপারিন ব্রিজিং বা হেপারিন দিয়ে দিতে পারি ওই পেশেন্টদেরকে।